তাহলে তোমরা খেয়াল করে দেখেছো যে এই চ্যাপ্টারটা বোধহয় আমি 11টা পার্ট সি স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়েছি, 11টা, আর আমি পার্ট বি স্ট্যান্ডার্ড অঙ্ক দিয়েছি হচ্ছে তোমার 15টা। আর এই অঙ্কগুলো করানোর আগে যদি এই সাবজেক্ট ওই যে বললাম, যদি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ হয় তাহলে থিওরিগুলো পড়তে তোমাদের অনেক সমস্যা হবে। অনার্সের ছেলে মেয়েদের এটা ইন ইংলিশ, তোমাদেরটা যদি ইংলিশ হয় তাহলে তোমাদের এই থিওরি নোটগুলো পড়তে হবে যেটা আমি এখানে লিখেছি। আর যদি তোমাদেরটা ইন ইংলিশ না হয় তাহলে এই থিওরির অংশটুকু তোমাদের দরকার নেই, তোমরা বাংলাতেই তোমাদের যে বইতে বাংলা থিওরিগুলো থাকবে সেখান থেকে তোমরা বাংলা থিওরিগুলো পড়তে পারো। এখান থেকে আমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খালি বাংলায় কনভার্ট করে নিয়ে তোমরা থিওরিগুলো বাংলায় করতে পারো। তো আমি এখানে সেই হ্যান্ড নোটগুলো এখানে দিয়ে দিয়েছি। আর ঠিক অন্যান্য সাবজেক্ট যেভাবে তোমাদের সঙ্গে আমি আলোচনা স্টার্ট করি সব সময়, অন্যান্য সাবজেক্টগুলো যেভাবে আলোচনা স্টার্ট করি এখানেও সেই সাবজেক্টের আলোচনাটার জন্য আমি এই একটা বেসিক ইনফরমেশন যেটা আমি তোমাদের এই চ্যাপ্টারটার উপর মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমি একটা বেসিক ইনফরমেশন বা একটা বেসিক আলোচনা আমি তোমাদের সঙ্গে এখানে করি। চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা। আর এই প্রেজেন্টেশন অফ ডাটাটা হচ্ছে পরিসংখ্যানের দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের মধ্যে রয়েছে হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ, আর এটা সম্পূর্ণটা থিওরি। ডাটা কালেকশন, যেটাকে আমরা বলি কালেকশন অফ ডাটা, কালেকশন অফ ডাটাটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রথম চ্যাপ্টার, বাট এটার মধ্যে কোনো অঙ্ক নেই, তার জন্য ওটা সম্পূর্ণটা হচ্ছে থিওরি। তো আমি তোমাকে এই প্রেজেন্টেশন অফ ডাটার মধ্যে আমি প্রথম চ্যাপ্টারে একটু আলোচনা করব, সেটা হলো সাধারণত স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা কি। পরিসংখ্যানটা হচ্ছে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো নিয়ে অ্যানালাইসিস করা, তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটাকে বলা হয় পরিসংখ্যান। তো আমরা তথ্য সংগ্রহ করতে গেলে ডাটা কালেকশনটা হচ্ছে পরিসংখ্যানের প্রথম কাজ। যে তুমি যেই তথ্য নিয়ে গবেষণা করতে চাও, তুমি ধরো ধূমপায়ীদের সংখ্যা নিয়ে গবেষণা করতে চাও, তাহলে একটা এলাকায় যাও, যে এলাকার মানুষজন ধূমপায়ী কিরকম, তুমি যাকে যাকে ধূমপান করতে দেখছো তার বয়সটা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে নোট করো, তারপর তুমি তোমার গবেষণাগারে এসে সেই বয়সগুলো নিয়ে অ্যানালাইসিস করো। কিন্তু তুমি যে মানুষের কাছে যাচ্ছ তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছো, এই কাজটাকে বলা হয় কালেকশন অফ ডাটা। এই কালেকশন অফ ডাটাটা সাধারণত দুই ধরনের হয়, একটাকে আমরা বলি প্রাইমারি ডাটা, একটাকে আমরা বলি সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে তথ্য সংগ্রহ করাকে প্রাইমারি ডাটা বলে, আর সেকেন্ডারি ডাটা হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিসটা কোনো পত্রিকা, কোনো সাপ্তাহিক, কোনো পত্রিকা বা কোনো ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো সরকারি কোনো খবর বা অন্য কোনো যে কোনো তথ্য থেকে তুমি যদি সংগ্রহ করো, কোনো বই থেকে যদি সংগ্রহ করো, তাহলে এই এই সংগ্রহটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। তার মানে তথ্য সাধারণত দুই ভাবে কালেকশন করা যায়। প্রাইমারি যে ডাটাটা কালেকশন করা হয় সেই কালেকশন নিয়ে তুমি যদি অ্যানালাইসিস করতে চাও, সাউন্ড আসতেছে স্মৃতি, স্মৃতি একটা সাউন্ড আসতেছে, হ্যাঁ। এখন সেই তথ্যগুলো নিয়ে তুমি যদি গবেষণা করতে যাও, তাহলে তোমাকে সেই গবেষণা করতে গিয়ে তথ্যগুলোকে সর্বপ্রথম তোমাকে একটা উপস্থাপন করতে হবে, তোমার গবেষণাগারে উপস্থাপন করতে হবে। দেখো ডাক্তাররা কি করে বা অন্যান্য বৈজ্ঞানিকরা কি করে, কোন একটা গাছে ছত্রাক হয়েছে কিনা বা কোন একটা জীবাণু নিয়ে তারা যদি গবেষণা করতে চায়, আগে তারা সেটা মাইক্রোস্কোপের সামনে স্লাইডে উপস্থাপন করে, উপস্থাপন করে এবার ওটাকে নিয়ে ওরা তারা গবেষণা করে। পরিসংখ্যান ঠিক সেরকম, যখন তারা কোনো তথ্য সংগ্রহ করে সেই সংগৃহীত তথ্য নিয়ে তারা গবেষণা শুরু করবে, এই গবেষণার প্রথম কাজটাই হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা। অর্থাৎ তোমার সংগৃহীত তথ্যগুলোকে তুমি কিভাবে উপস্থাপন করলে তোমার গবেষণার কাজটা সহজ হবে। এই চ্যাপ্টারটাই আমাদের পরিসংখ্যানের ম্যাথমেটিক্যালি ফার্স্ট চ্যাপ্টার। আর আমাদের এই প্রেজেন্টেশনটা সাধারণত দুই ধরনের হয়, এ নাম্বারে হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন আর বি নাম্বারে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ পরিসংখ্যানের এইটাকে বলা হয় বেসিক। যার এই ইনফরমেশনটা গুলো জানা থাকে না সে পরিসংখ্যানের কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ কিভাবে পরিসংখ্যানের তথ্যগুলোকে উপস্থাপন করতে হয় টেবিলে অথবা গ্রাফে, সেইটা যে জানে না সে পরিসংখ্যানের কোনো গবেষণা করতে পারে না। তো আমাদের টোটাল এই প্রেজেন্টেশন অফ ডাটাটাকে দুই ভাগে আমরা ভাগ করেছি। এ ভাগে রয়েছে টেবুলার প্রেজেন্টেশন, আর এই টেবুলার প্রেজেন্টেশনের মধ্যে সিঙ্গেল ওয়েভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল,
যেটাকে বাংলায় আমরা বলি গণসংখ্যা বিন্যাস শ্রেণী বা টেবিল, আর একটা হচ্ছে টু ওয়ে ডিস্ট্রিবিউশন টেবিল, বা বাংলা ইংলিশে এটাকে আরেকটু সুন্দর করে বলা হয় বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা দ্বিমুখী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, বা একই সাথে দুইটি তথ্যকে একই টেবিলে উপস্থাপন করাকে দ্বিমুখী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলা হয়। আর আরেকটা হচ্ছে স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম, পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা হয় কাণ্ডপত্র ডায়াগ্রাম। এই তিনটা জিনিস 1 2 3 পরীক্ষাতে তুমি যদি টেবুলার প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা চাও তাহলে তোমাকে এই তিনটা প্রেজেন্টেশন শিখতে হবে। আর এই প্রেজেন্টেশন গুলো মনে রেখো, বিজনেস স্ট্যাটিস্টিক্স আর পলিটিক্যাল স্ট্যাটিস্টিক্স আর অন্যান্য জেনারেল স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন শাখা আছে। সমস্ত শাখার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কমন, সমস্ত শাখার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা কমন। অর্থাৎ এই চ্যাপ্টারটা সকল শ্রেণীর স্টুডেন্টদেরকে শিখতে হয়। যারা মেডিকেল করে তাদেরকেও শিখতে হয়, যারা ইঞ্জিনিয়ারিং করে তাদেরকেও শিখতে হয়, আর যারা কমার্সে পড়ে তাদেরকেও শিখতে হয়, যারা আর্টসে পড়ে এদেরকেও শিখতে হয়। তাই মনে রাখবা পরিসংখ্যানটা সবাইকে পড়তে হয়, জেনারেল স্ট্যাটিস্টিক্সটা। তোমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স পড়ছো যদিও, বাট এই চ্যাপ্টারটা সকল স্ট্যাটিস্টিক্সের জন্য কমন, যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন অফ ডাটা বা ডাটা প্রেজেন্টেশন। এটা ছাড়া পরিসংখ্যানের কোনো গবেষণা হয় না। তো এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখানে আমরা টেবুলার প্রেজেন্টেশনের মধ্যে এই তিন ধরনের প্রেজেন্টেশনটা করি। আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমি টোটাল 10টা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুঁজে পেয়েছি, যেটা বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসছে। একটাকে সিম্পল বার ডায়াগ্রাম বলা হয়, একটাকে সিম্পল লাইন ডায়াগ্রাম বলা হয়, একটাকে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম বলা হয়, একটাকে মাল্টিপল বার ডায়াগ্রাম বলা হয়, একটাকে পাই ডায়াগ্রাম বলা হয়, একটাকে হিস্টোগ্রাম, একটাকে ফ্রিকোয়েন্সি পলিগন, একটাকে ফ্রিকোয়েন্সি কার্ভ, একটাকে লেস দ্যান অজিট, আর একটাকে মোর দ্যান অজিট। এর কোনোটা বাদ দিয়ে আমরা যদি শিখি আর যদি সেটাই পরীক্ষাতে আসে, তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না। তুমি কিন্তু মনে করতে পারো না যে আমার কাছে এই 10টার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, আমার খালি সেটা করা। আসলে আমি ইম্পর্টেন্ট মনে করে সেটা করালাম, কিন্তু যেটা ইম্পর্টেন্ট মনে করলাম না পরীক্ষাতে সেটা আসলো, তুমি কিন্তু আর অ্যান্সার করতে পারবে না। কারণ একটা শিখে না আরেকটা অ্যান্সার করা যায় না। আর তাই শিখতে হবে এই সবগুলোই। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি তোমাদেরকে যে পার্ট বি তে যে প্রশ্নগুলো দিলাম আর পার্ট সি তে আমি যে প্রশ্নগুলো দিলাম, ডাইরেক্ট আমি তোমাদেরকে ওই অঙ্কগুলো শিখাতে পারবো না যদি কিনা আমি তোমাদেরকে টেবুলার প্রেজেন্টেশনটা ঠিক মতন শেখাতে না পারি, যদি আমি তোমাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা শেখাতে না পারি, তাহলে আমার পরীক্ষাতে আসা ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করালেও তোমরা ঘোড়ার ডিম কিচ্ছু বুঝবে না। তাই খুব সহজ চ্যাপ্টার এটা নয়, তবে এটা সহজ বানানো যায়। তো আমি ভেবেছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে অলরেডি টেবুলার প্রেজেন্টেশন নিয়ে সিঙ্গেল ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিয়ে আলোচনাটা শুরু করতে পারবো, যেখানে আমি প্রবলেম ফর স্টাডি 1 একটা অঙ্ক আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম। মার্কস অবটেন বাই 50 স্টুডেন্টস, 50 জন স্টুডেন্টের নম্বর ইন দ্য সাবজেক্ট অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাজ আন্ডার। পরিসংখ্যান পরীক্ষাতে 50 জন স্টুডেন্টের প্রাপ্ত নম্বর আমাদের এখানে দেওয়া হয়েছে। 50 জন স্টুডেন্ট বিভিন্ন নম্বর এখানে পেয়েছে। আমি এখানে প্রশ্ন করেছি রিপ্রেজেন্ট দ্য অ্যাবভ র ডাটা। এই কাঁচা ডাটাটা, যেটাকে আমরা প্রাইমারি ডাটাও বলতে পারি, প্রাইমারি এই ডাটাগুলোকে তুমি রিপ্রেজেন্ট করো, উপস্থাপন করো ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভাল, সুইটেবল ক্লাস ইন্টারভাল নিয়ে তুমি এই তথ্যটাকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে উপস্থাপন করো, যেটা শেখাতে পারলে পরিসংখ্যানের বিরাট বড় একটা জিনিস শেখানো হয়ে যেত। অন্তত এই 1 নম্বর প্রবলেমটা আমাদের সলভ হয়ে যেত। পরিসংখ্যান না এমন একটা জিনিস যে এই অঙ্কটা একটা জিনিস একবার শেখালে এটা জীবনেও শেখানো লাগে না। কারণ একবার শেখালে ওটা সাথে সাথে শেখা হয়ে যায়। কারণ এগুলো সব হচ্ছে একটা টেকনিক। আমি একবার দেখালে এটা দ্বিতীয়বার আমাকে দেখাতে হবে না। তাই আমাদের প্রত্যেকটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট। আর এই প্রত্যেকটা ক্লাস করার জন্য অনেক ধৈর্য দরকার, অনেক পরিশ্রম দরকার। তো এজন্য আমি যেভাবে মোটামুটি ভাবে এই লেকচার শিটটা তোমরা বুঝতেই পারছো, আজকে তোমাদের ক্লাস এটা কনফার্ম হয়েছে মনে হয় গতকাল বা তার আগের দিন, গতকালকে মনে হয়, তাই না? এটা কনফার্ম হয়েছে কি গতকাল না তার আগের দিন? আজকে থেকে তোমাদের ক্লাস স্যার তার আগের দিন। তার আগের দিন। তাহলে আমি গতকালকে নিশ্চয়ই এই চিন্তাগুলো করে আমাকে এই লেকচার শিটটা মোটামুটি ভাবে আজকের জন্য একটা প্ল্যান তৈরি করতে হয়েছিল, যে আমি যদি এতটুকু আলোচনা করে এই আইটেমগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করায় দেই,
এই নামগুলোর সঙ্গে যদি তোমাদের পরিচিত হয়ে যাও, আর আমি যদি এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা টেবিলটা কিভাবে তৈরি করতে যদি আমি আজকে দেখাতে পারি, এটা কিন্তু খালি কোশ্চেন দিয়েছি, সলিউশন কিন্তু এখানে নাই। আমি বুঝাতে বুঝাতে এটা কিভাবে এই তথ্যগুলোকে টেবিলে উপস্থাপন করা যায়, এটা যদি আমি আজকে ১ ঘন্টার একটা সুন্দর আলোচনা যদি আমি দেখাতে পারি, তাহলে তোমাদের কাছে অনেক মজা লাগতো এবং তোমরা জিনিসটা শিখে ফেলতে পারবে। তো সেটা বোধহয় আজকে সম্ভব হলো না, কারণ এখনই অলরেডি 10:30 বেজে গেছে। আমি ৯টা থেকে তো অপেক্ষা করছি। আমার এশার নামাজও আজকে পড়া হয়নি। তো আমি শুধু তোমাদেরকে আজকে ১০টার সময় আরেকবার লিংক দিতে আমি রাজি হয়েছি। শুধুমাত্র তো আমি তোমাদের কাছে আমার এই প্রেজেন্টেশনটা তুলে ধরার জন্য যে আমি এই চ্যাপ্টারের জন্য রেডি আছি। এখন তোমরা রেডি হও। যদি তোমরা মনে করো যে তোমরা মাত্র ১-২ জনই ক্লাস করবা, ২ জনে যদি ক্লাস করো যে আমরা ২ জনই ক্লাস করব আর কেউ ক্লাস করবে না, ২ জনই ক্লাস করব। এটা আমাকে কনফার্ম করো। আমি এই ২ জনকে নিয়েই আমি আমার এই চ্যাপ্টার কমপ্লিট করব। কি বলছি বুঝছো? কিন্তু যদি মনে করো যে না সবাই ক্লাস করবে, কিন্তু সবাই ঠিক মতন আসছে না, তাহলে তোমরা সবাইকে ঠিক মতন আনার ব্যবস্থা করো। তা নাহলে আমার একটা ক্লাস পর সেকেন্ড ক্লাসে যিনি আসবেন, তিনি আমার ক্লাসে কথাবার্তা কিছুই বুঝবে না। কারণ পরিসংখ্যানের ভাষাগুলো তোমরা দেখেছো, সিঙ্গেল ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আর গ্রাফগুলো যে নামগুলো দেখেছো এগুলো একদম বৈচিত্র্যপূর্ণ নাম। আর আমি যখন অঙ্ক স্টার্ট করবো তখন আমার ভাষাটাও এরকমই হবে। যারা এই ভাষাগুলোর সঙ্গে পরিচিত হবে না প্রথম ক্লাসে, তারা হা করে বসে থাকবে, ক্লাসের আগামাথা কিছুই বুঝতে পারবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তো তোমাদের সঙ্গে আমি একটা মেয়েকে অ্যাড করেছি। সে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রিলিমিনারির পুরাতন, ওদের পরীক্ষা স্টার্ট হওয়ার কথা, কিন্তু এই মে মাসের কারণে ওরা আটকে গেছে। ও অলরেডি অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে চ্যাপ্টার রিভিশন দিচ্ছে, কিন্তু ওই যে বললাম প্রথম দিকের ক্লাসগুলো ঠিক মতো না করলে পরিসংখ্যানটা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। ওই মেয়েটার কাছেও ঠিক সেই অবস্থা হয়েছে, কারণ ও শেষ মুহূর্তে খবর নিয়ে এসেছে, কিন্তু ও রিভিশন শিট সলভ করতে গিয়ে ওর অনেক প্রবলেম হচ্ছে। সেই জন্য রাত্রেবেলা ও তোমাদের সঙ্গে অ্যাড হয়েছে, যাতে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করে অন্তত কিছু কিছু চ্যাপ্টারকে একটু ইজি বানাতে পারে। তো ও অবশ্য ওই ক্লাসে উপস্থিত ছিল ৯টার সময়। এখন উপস্থিত আছে কিনা আল্লাহ জানে। সঞ্জিদা কি আছো? সঞ্জিদা কি আছো? হাসান হ্যাঁ সঞ্জিদা সঞ্জিতা আছে। নামে তো হ্যাঁ 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 একজন আছে আছে। দেখেছিলাম স্যার। হ্যাঁ আছে। হ্যাঁ ও আছে। ওই যে ও অপেক্ষা করছিল। ও প্রতিটা ক্লাসে রেগুলারই উপস্থিত থাকে সবার সাথে। ও অলরেডি ওর ব্যাচ থেকে মিস্টেক হয়ে গেছে, ওর ব্যাচ রেডি নাই। কারণ এনিওয়ে কোন প্রিলিমিনারি স্টুডেন্টের ব্যাচ নাই। ও অনার্স সেকেন্ড ইয়ারের সঙ্গে একটু ক্লাস করে। ও ম্যানেজমেন্ট ক্লাস করার জন্য ও থার্ড ইয়ারদের সঙ্গে ক্লাস করে, বিভিন্ন টাইমে ঘুরে ঘুরে ও ক্লাস করছে। তবে সবখানে কিন্তু ও শুরু থেকে কোনো চ্যাপ্টার পাচ্ছে না। ও সবখানে কিন্তু মাঝপথে ক্লাস করছে, কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তোমাদের সঙ্গে যদি ও শুরু থেকে সবগুলা চ্যাপ্টার পায়, সেটা যখনই হোক ওর জন্য অসুবিধা নাই। ওর ছোট বাচ্চা আছে, ও তারপরেও ও ক্লাসের জন্য এখানে আমাকে রিকোয়েস্ট করে ওখানে অ্যাড হয়েছে। তো আমি বলছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্সটা এরকম সাবজেক্ট না যে আমি তোমাদের ১ মাসে অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা যেভাবে কোনো রকমে করে ২টা-৩টা চ্যাপ্টার দাঁড় করায় দিয়েছি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যানেজমেন্ট কোনোভাবেই এভাবে দাঁড় করায় পরীক্ষা দেওয়ানো যাবে না। কারণ এখানে সৃজনশীলতা বেশি, এখানে ক্রিয়েটিভিটিটা বেশি। তোমাকে সৃষ্টি করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজে নিজে বুঝে আবিষ্কার করতে হবে, নিজেকে জিনিসটা চিনতে হবে, আইডিয়া নিতে করতে হবে। তাই আমার আলোচনাটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার আলোচনাটা শিখবা, আমার উপর প্রশ্ন করবা, আমার কাছে প্রশ্ন করে জিনিসটা ক্লিয়ার করবা। এবার তোমরা তৈরি করা অঙ্কটা নিজেরা ট্রাই করবা, দেখবা যে হয়ে গেছে। এই সৃজনশীলতা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে বেশি। তাই আমার মনে হয় যে অন্তত ২ মাস ৩ মাস সময় না দিয়ে একটু বেশি সময় এই ২টা সাবজেক্টের প্রতি তোমাদের দেওয়া দরকার। তা না হলে এই ২টা সাবজেক্টে কিন্তু ২ মাস ৩ মাস সময় নিয়ে পাস করা যাবে না। এটা একদম কনফার্ম। তো এইজন্য স্মৃতি আমি তোমাদের সঙ্গে প্রারম্ভিক আলোচনাটা আজকে করলাম। টেবুলার প্রেজেন্টেশনের জন্য সিঙ্গেল ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমি একটা ক্লাসে শেষ করব। টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমি আরেকটা ক্লাসে শেষ করব। আর স্টিম এন্ড লিড ডায়াগ্রামটা আমি একটা ক্লাসে শেষ করব। তার মানে আমি ৩টা ক্লাসে আমি আমার টেবুলার প্রেজেন্টেশনটা কমপ্লিট করব। আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আমি একটা ক্লাসে ২টা থেকে ৩টা গ্রাফ শেখাতে পারবো। একটা ক্লাসে যদি পুরো দমে ১ ঘন্টা আমি সুন্দর ক্লাস করতে পারি, তাহলে আমি তোমাদেরকে একটা ক্লাসে ৩টা করে গ্রাফ কমপ্লিট করাতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে ৩টা ক্লাসের মধ্যে মোটামুটি আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমি আমার এই চ্যাপ্টারটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার ধারণা তোমাদেরকে দেওয়া শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে এক্সেস অঙ্কগুলো দিয়েছি এখানে যে অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন এখানে দেওয়া আছে এই শীটটার মধ্যে, পার্ট বি থেকে শুরু করে
এই যে সুন্দর করে একটা ছোট প্রশ্ন করছে, কনস্ট্রাক্ট এস্টিম এন্ড লিভ ডায়াগ্রাম, একটা এস্টিমেট এবং লিভ ডায়াগ্রাম তৈরি করো। এখানে একটা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলা হয়েছে। এখানে ওনারা প্রশ্নের মধ্যে বলছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, যেখানে ইন্টারভ্যালটা হবে 5। এখানে ওনারা একটা পাই ডায়াগ্রাম আঁকতে বলছে, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। ওনারা এই কোশ্চেনটার মধ্যে একটা সুইটেবল গ্রাফ আঁকতে বলছে, তোমাকে বুঝে নিতে হবে কি ধরনের গ্রাফ করতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। এই একটা প্রশ্নের মধ্যে ওনারা বলছে যে তুমি এখান থেকে একটা পাই ডায়াগ্রাম আঁকো, পাই ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট। এখানে এই আরেকটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হিস্টোগ্রাম আঁকো, এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখানে আবারও পাই ডায়াগ্রাম আঁকতে বলছে, পাই ডায়াগ্রাম একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে একটা সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল তৈরি করতে বলছে। এই যে চ্যাপ্টারগুলো দেখছো বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকমের যে অঙ্কগুলো এসছে, এই অঙ্কগুলো তোমরা তখনই করতে পারবে যখনই তুমি আমার বেসিক আলোচনা এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পাবে, যে টেবুলার প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করতে হয়, সেটা তৈরি করার সময় কি কি লাগে, কোন কোন জিনিসগুলো শিখতে হয়, আবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো কিভাবে শিখতে হয়, এখানেও পাই ডায়াগ্রাম আছে। তার মানে আমার এই বেসিক আলোচনাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমি শেষ করতে পারলে, আমি সাজিয়ে রেখেছিলাম আজকে প্রথম ক্লাসে আমি এটা শেখাতে চেয়েছিলাম। আমি যদি তোমাদের সঙ্গে এই আলোচনাগুলো সুন্দরভাবে করতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তাই যদি গুরুত্ব মনে করো, তাহলে তোমরা অবশ্যই সানজিদা ছাড়া, সানজিদাকে আমি তোমাদের ব্যাচের স্টুডেন্ট হিসেবে গণ্য করছি না, কারণ তোমাদের ব্যাচে যদিও নাও পড়তে পারে, ওই দুই ব্যাচে কিন্তু অলরেডি অ্যাড আছে এবং ওখানে কিন্তু সে ক্লাস করছে, এবং ওখানে ওর পড়াটা কমপ্লিট করে পরীক্ষা যদি মে মাস থেকে শুরু হয়ে যাও দিতে পারবে। তো তোমরা অন্তত তোমাদের গ্রুপের সবাই সঙ্গে কথা বলে যদি আগামী ক্লাস থেকে, দেখো রমজান শুরু হয়ে গেলে, আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করছি, রমজান শুরু হয়ে গেলেই তোমাদের প্রত্যেকটা ক্লাস 10টার সময় হবে। রমজান শুরু হয়ে গেলে আমার সেই রুটিনটা গেল কোথায়? রমজান শুরু হয়ে গেলে আমাদের প্রত্যেকটা ক্লাস, দেখো এই যে তোমাদের ক্লাস রুটিন আমি 9টার সময় লিখেছি, রমজান শুরু হয়ে গেলে তোমাদের প্রত্যেকটা 9টার ক্লাস আমি 10টায় নেব। কিন্তু যে কদিন রমজান শুরু হচ্ছে না, যেমন আজকে শুক্রবার, শনিবারে তোমাদের ক্লাস নাই, ওই শনিবার হচ্ছে 10 তারিখ, রবিবারে তোমাদের ক্লাস নাই, রবিবারে হচ্ছে 11 তারিখ, এবং 12 তারিখে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রারম্ভিক ক্লাস, এবং 12 তারিখেও কিন্তু আমার রোজা শুরু হচ্ছে না। তো 12 তারিখে আমি কিন্তু ঠিক 9:15টায় লিঙ্ক দিব। আমি যদি অন্তত 1টা ঘন্টা তোমাদের সঙ্গে ক্লাস না আলোচনা করতে পারি, আমার ইন্ট্রোডাকশন আলোচনাটা কিন্তু হবে না। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু আমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আলোচনা পছন্দ করে নিয়েছি। আমি সিবিপিটা তোমাদের সঙ্গে আলোচনা করব, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা মার্জিনাল কস্টিং যেটাকে বলা হয়। তো এটা আমাদের রবিবারের ক্লাস। এবারে আমি 9:15টার সময় লিঙ্ক দেবো, তোমরা যতদূর সম্ভব, হ্যাঁ প্রয়োজন যদি হয়, তোমাদের খুব এমার্জেন্সি কাজ যদি তোমরা বাইরে থাকো, আমি রেকর্ড করবো। কিন্তু যদি এমার্জেন্সি কাজ না থাকে, তোমরা 9:15টার মধ্যে, যেরকম আমি আগে লিঙ্ক দিতাম একটা টাইম নিয়ে, তোমরা সবাই 9:15টার মধ্যেই চলে এসো। কারণ আমি কিন্তু রোজা ছাড়া এই ক্লাস মেনটেন করছি এখন। এই ক্লাস কিন্তু আমাকে রোজা ছাড়া করতে হচ্ছে। তারপরে যদি 9টায় গ্যাপ দিয়ে যদি আমি 10টায় ক্লাসে আসি, আমার কিন্তু আর রাত্রে কোনো রেস্ট নেওয়া হবে না। তোমরা কি আমার কথা বুঝছো? আবার লেকচার শিটগুলো আমাকে রেডি করতে হয়। তাই রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা 9:15টার সময় ক্লাসে চলে এসো। আজকে আমি যখন সময় এসেছি মূলত এই কথাগুলো তোমাদেরকে বলার জন্য। আর সাবজেক্টটা যেহেতু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং একটু সময় নিয়ে ক্লাসটা করলে যেটি সাবজেক্টগুলো তোমাদের কাছে ইজি হবে, তাই সময়টা যাতে আমরা পাই, তাই আমি শুরু করতে চাচ্ছি। তারপরে যদি তোমরা শুরু করতে এখন না চাও, আমার কোনো আপত্তি নেই, সেই ক্ষেত্রে আমি অন্য প্ল্যান করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবার সঙ্গে কথা বলে জিনিসটা কনফার্ম করো। এইভাবে গা ছাড়া ভাব দিও না যে আমি লিঙ্ক দিলাম অথচ সানজিদা ছাড়া কেউ নাই, হাসান মাহমুদ ছাড়া কেউ নাই। এরকম হলে কিন্তু পড়ালেখায় আগ্রহ থাকবে না। কি বলছি বুঝছো? স্যার আপনার কাছে একটা হেল্প, যে মানে আমাদের আসলে এক্সাক্ট সিলেবাস কোনটা, এটা যদি একটু আমাদেরকে একটু কনফার্ম করে জানাইতেন, কারণ এখানে অনেক বেশি কনফিউজ এখন, যে আমাদের মানে নতুন সিলেবাসটা আমাদের নাকি পুরাতনটা আমাদের, এটা কোথাও মানে শিওর হয়ে এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের সিলেবাস নতুন নাকি তোমাদের সিলেবাস পুরাতন? এই খবরটা তোমাকে তোমার কলেজ যেখানে তুমি ভর্তি হয়েছো সেই বলতে পারবে। সেই তোমাকে এখন ইডেন থেকে তো সেখানে তোমাকে সঠিক ইডেন থেকে স্যার ইনফরমেশন পুরানোটা দিয়েছে। না, এখন প্রশ্ন হচ্ছে ইডেন থেকে যদি পুরাতনটা দেয়, ইডেনে তো বাংলা কলেজ থেকে অনেক বেশি স্টুডেন্ট, তারা যদি পুরাতনটা দেয় তাহলে বাংলা কলেজ নতুনটা তো দিতে পারবে না। তারপরেও আমি বলবো তুমি ইডেনটা ফলো করবে না। করে দিয়েছিল। হ্যাঁ না, এখন মাস্টার্সে তো স্যার মানে ফিক্স করে দিয়েছে না, সব মেয়ে সব ছেলেরা সোহরাব দিতে, যার জন্য এখন তো আমাদের ইডেনটাই ফলো করতে হচ্ছে। না, এখন প্রশ্ন হচ্ছে তুমি যেটা মাস্টার্স বলছো যে আমরা
হ্যাঁ তোমরা চিন্তা করতেছো যে আমরা প্রিলিমিনারি সিলেবাসটা ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাস নিয়ে আমাদের একটা প্রবলেম, এই সিলেবাসটা দূর করতে পারে তোমাদের হুম। কলেজ। তাই তুমি যেখানে অ্যাডমিশন নিয়েছো তুমি আচ্ছা। সরাসরি তাদের কাছে জিজ্ঞাসা করো আমাদের কোন সিলেবাসটা আমাদের জন্য গ্রহণযোগ্য, তারাই তোমাকে বলে দিবে। কারণ তারা যখন ভর্তির পারমিশন পায় তখন তাদেরকে বলে দেওয়া হয় কোন সিলেবাসের আলোকে তারা ভর্তি করাবে। তোমরা কি আমার কথা বুঝছো? এটা আমার খোঁজ নেওয়ার মতন কোনো বিষয় জি না। স্যার। তাই তোমরা কলেজে খোঁজ নাও, অনলাইনে খোঁজ নাও, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে খোঁজ নাও, ঘরে বসে খোঁজ নাও, তোমরাই খোঁজ পেয়ে যাবে তোমাদের কোন সিলেবাসটা চলবে। আমার কাছে খালি এতটুকুই আছে যে তোমাদের প্রিলিমিনারিতে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে অথবা যারা অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছে তাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্টের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্সটা কনফার্ম। এখন এর ভিতরে সিলেবাস ওনারা পাল্টাবে এটা আমার মনে হয় না, কারণ সেই 1913 সাল থেকে এই সিলেবাসটা চলে আসছে। 1913 সাল থেকে এই সিলেবাস চেঞ্জ করার মতন এখনো লোকজন হয় নাই। তাই আমার মনে হয় যে তোমাদের বোধহয় সিলেবাসটা সাবজেক্ট বা অন্যান্য পরীক্ষা পদ্ধতি পাল্টাতে পারে, বাট সাবজেক্টের মানে চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আইটেম গুলো পাল্টাবে না, এটা এরকমই থাকবে। তাই আমাদের পড়াশোনা করতে অন্তত কোনো অসুবিধা হবে না। তাই তোমার সিলেবাসের প্রবলেমটা তুমি তোমার স্ব কলেজে যে যা কলেজে আছে সেই কলেজ থেকে সংগ্রহ করে নাও। কি ঠিক আছে? তো আজকে তাহলে আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ। জি তাহলে ওকে। রবিবার আমি সোয়া 9টায় লিঙ্ক দিব।